8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটে তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার বিচার কাজ, বলছে প্রসিকিউশন। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামাত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি, ফেরানো হবে চাকরিতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। 5 টাকার জিনিসের দাম দেখানো হতো 20 টাকা। তথ্য প্রযুক্তি খাতে মিলেছে ব্যাপক দুর্নীতির প্রমাণ। ভাগ পেতেন জয় ও পলক, তদন্ত কমিটির প্রতিবেদন। এবং বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলগুলোতেও নানা আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে সজাগ আছে সব বাহিনী, জানালেন সেনা প্রধান। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগে প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়া পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এই প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 3 মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ মহাপরিচালক। যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। এছাড়া 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর 5 আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে দেয়া কূটনৈতিক পত্রের উত্তরের অপেক্ষায় ঢাকা। বিকেলের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের জবাব পেলে সে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আর উত্তর না পেলে আবারও তাগিদপত্র দেবে ঢাকা, জানান মুখপাত্র। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সোমবার ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠানোর বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে বিষয়টি। মুখপাত্র জানান, এখনো আসেনি দিল্লির উত্তর। কূটনৈতিক পত্রের জবাব না পেলে আবারও তাগাদা দিবে ঢাকা। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য।
সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি সরকার। এ নিয়েও প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল, সেই টাইমলাইনের মধ্যে এটা দেওয়া সম্ভব হয় নাই। এবং এটাও ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইখানে রিপোজিটরি মাত্র। আমরা যতটুক জেনেছি যে আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে দূতাবাস চালুর জন্য পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ সরকারের সব বাহিনী। সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে আরও সহজ হবে গণহত্যার বিচার কাজ। এদিন আসলে পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানো ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে এই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। রাষ্ট্র সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই সারা দেশের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামাত। রংপুর ও গাইবান্ধায় দলটির কর্মী সমাবেশে একথা বলেন তিনি। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরাঞ্চলের 2 জেলা সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন কর্মী সভায়। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। এদিন সকালে গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর কর্মী সমাবেশের আয়োজন করে জামায়াত। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা। পরে বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। ভাবছিলাম গিয়েছো, তুমি বোধহয় এখন একটু বুঝ পেয়ে যে তুমি কি করেছো।
কিন্তু না মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আর ফুস, এরপরে এই ফুস ওই ফুস ফুসফাস চলতেছে। জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের জীবনের চাকা চালু রাখে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার উপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেয়া হবে নির্বাচন, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাদেরকে ফেরানো হবে চাকরিতে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত এসেছে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে চাকরিতে ফেরানো এবং বেতন ভাতা পরিশোধের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। এদিন সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা থাকবে না। এদিকে বিভিন্ন গণমাধ্যমের ওপর তৃতীয় পক্ষের চাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কোনো রাজনৈতিক দল বা সমন্বয়ক প্রভাব খাটালে সরকার তার দায়িত্ব নেবে না। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তা আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই হোক, সেটা দায়ী দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায়ী দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনারা এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন। এদিন উপদেষ্টা পরিষদের সভায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রস্তুতির শেষে উৎসবের আমেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে গির্জাগুলোতে। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, ঘন্টা বাজাতে বাজাতেই আসবেন শ্বেতশুভ্র বৃদ্ধ সান্তা ক্লজ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন। সান্তা ক্লজের অপেক্ষায় রাজধানীর গির্জাগুলো 8 থেকে 80 সকল বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সন্ধ্যার পরপরই। যিশু খ্রিস্টের কাছে তাদের যাওয়া দেশ ও জাতির কল্যাণ। সান্তা ক্লজের কাছে গিফট চাই। সবার ঘরে আনন্দ, ক্রিসমাস ট্রি সাজায় বাচ্চারা। মেরি ক্রিসমাস। আর মেইন চাওয়া যেন বাংলাদেশের 18 কোটি জনগণ
যেন সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারে। মঙ্গলবার বড়দিন উপলক্ষে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সেনাপ্রধান বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বড়দিনকে ঘিরে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। একই আয়োজনে বাণী রাখেন দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু। দেশের সকল অশুভ শক্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি। এই দেশটা হয়ে উঠুক আরো গণতান্ত্রিক, আরো অসাম্প্রদায়িক, এটা আমাদের প্রত্যাশা। প্রভু যীশু খ্রিস্টের আগমন আমাদের প্রত্যেককে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, উন্নতি এবং ভ্রাতৃত্ব। এদিকে বড়দিনের আমেজে পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো, তাই দিনটিকে ঘিরে তাদের রয়েছে বিশেষ আয়োজন। মা ম্যারির কোলে যীশু খ্রিস্টের আগমন হয়েছিল পৃথিবীতে শান্তির বাণী প্রতিষ্ঠায়। তাই তো গির্জাগুলোতে সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের সন্ধ্যা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে চট্টগ্রামের গির্জাগুলোতে সাত সাত রব এবং প্রথম যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা জানি আসলে এই বড়দিনের সময় আমরা এখানে দুটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে একটি প্রার্থনা 9:30টায় শুরু হয়েছে, যেটি বাংলায় অনুষ্ঠিত হয়েছে, এবং পরবর্তী যে প্রার্থনা সেটি কিন্তু 12টায় শুরু হবে এবং সেটি ইংরেজিতে অনুষ্ঠিত হবে। এবং যে প্রথম প্রার্থনা শুরু হয়েছিল সেই প্রার্থনাটি কিন্তু শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চট্টগ্রামের আমরা আছি পাথরঘাটা রানী জপমালা গির্জায়। এখানে কিন্তু ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বেথলেহেমের যে গোয়ালঘরে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল তারই আদলে কিন্তু এখানে সাজানো হয়েছে। শুধু আসলে চট্টগ্রামের এই পাথরঘাটা রানী জপমালা গির্জা নয়, নগরীর যে অন্যান্য গির্জাগুলো রয়েছে বেশিরভাগ গির্জায় কিন্তু আসলে আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সবাই গির্জাগুলোতে আসছেন এবং তাদের যে প্রার্থনা ধর্মীয় যে আচার রীতিগুলো রয়েছে সেই রীতিগুলো কিন্তু তারা পালন করছেন। বিশেষ করে আসলে ছোট শিশু যারা রয়েছে তাদের আনন্দ কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়েই কিন্তু তারা আসলে এই গির্জায় কিন্তু এখানে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে প্রার্থনা সেই প্রার্থনাটুকু শেষ হয়েছে 5 মিনিট আগে, এবং এর পরের যে প্রার্থনা সেটি কিন্তু ঠিক 12টায় শুরু হবে। এবং চট্টগ্রামের যে আনুষ্ঠানিকতার কথা বলি, এখানে প্রার্থনা শেষ হওয়ার পর আসলে পারিবারিকভাবে সবাই কিন্তু আনন্দ করে তাদের আজকের দিনটি পালন করবেন। এবং বড়দিন উপলক্ষে চট্টগ্রামের যে হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে। আসলে সেক্ষেত্রে যারা শিশুরা রয়েছেন তারা যাতে নেচে গেয়ে খেলে দিনটি উদযাপন করতে পারে সেই জন্য সার্বিকভাবে চট্টগ্রামের যেসব বড় বড় হোটেল রয়েছে সব জায়গায় কিন্তু নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। আর যদি নিরাপত্তার কথা বলি, আমরা দেখেছি চট্টগ্রামের এই পাথরঘাটা গির্জা থেকে শুরু করে নগরীর যে বড় বড় গির্জাগুলো রয়েছে সব জায়গায় সেনাবাহিনী পুলিশের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষজন রয়েছে কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন সবাই কিন্তু গির্জা আসছেন এবং তাদের যে আচার রীতি অনুযায়ী কিন্তু তারা তাদের প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায়। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতাদের সঙ্গে। নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেয়ায় সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের পুনর্বহাল করা সহ ৩ দফা দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর মঞ্চ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা এই দাবি জানান। বলেন, সার্চ কমিটি গঠনের মাধ্যমে কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে নাগরিক ভোগান্তি কমার পাশাপাশি স্বস্তিতে থাকবে অন্তর্বর্তী সরকার। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের কথা তুলে ধরেন তারা। সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর মঞ্চের দাবির সঙ্গে একাত্মতা জানান বেশ কয়েকজন আইনজীবীও। নৌ উপদেষ্টার এক ধমকে মাত্র ৩০ মিনিটের মধ্যে বন্দরের শেড থেকে সরানো হচ্ছে ২০ বছরের বেশি সময় পড়ে থাকা ৩০০ গাড়ি। মামলা সংক্রান্ত জটিলতায় এতদিন আটকে থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল গাড়িগুলো। নিলামের দীর্ঘসূত্রিতায় এসব গাড়ি নিয়ে ভোগান্তিতেও পড়েছিল চট্টগ্রাম বন্দর। এ অবস্থায় মঙ্গলবার সকালে নৌ উপদেষ্টা পরিদর্শনে গিয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলে দুপুর থেকে শুরু হয় গাড়ি সরানোর প্রক্রিয়া। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকালে পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং কাস্টমসের অকশন শেডে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নৌ উপদেষ্টা এম সাকওয়াত হোসেন। আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। নৌ উপদেষ্টার নির্দেশে ৮ ঘন্টারও কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে। প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে ২০ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি। আমাদের গাড়ির মধ্যে প্রায় ১৯৫টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় ১৮৬টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি। এর আগে এ ধরনের ৭৪টি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। পর্যায়ক্রমে গাড়িগুলি সরিয়ে নেওয়া হবে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেডে। সেখান থেকেই স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে মূল্যবান ৩০০ গাড়ি। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ।